আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব হচ্ছে ট্রান্সফরমেশন। এখন ট্রান্সফরমেশন জিনিসটা কি, মানে হলো রূপান্তর করা, তাই না? আমাদের ইংলিশে ট্রান্সফরমেশন মানে বাক্য চেঞ্জকে বোঝাবে, তবে ট্রান্সফরমেশন করার সময় আমাকে মিনিং ভুলও চেঞ্জ করা যাবে না। এখন আমরা জানি ট্রান্সফরমেশন এটা আমার দুইটা ধরনের, তাই না? একটা হলো আমার ট্রান্সফরমেশন, আরেকটা হলো আমার কনভার্সন, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যান্ড কনভার্সন অফ সেন্টেন্সেস। সো ট্রান্সফরমেশন এই জিনিসটা মানে হলো উই ক্যান নট চেঞ্জ দ্য মিনিং, মানে আমরা ক্যান্ট চেঞ্জ দ্য মিনিং। আর আমাদের কনভার্সন মানে হলো মিনিং ক্যান বি চেঞ্জড, মানে আমরা কনভার্সন যখন আমরা করতে যাব তখন আমাদেরকে আমরা চাইলে আমাদের মিনিংটা চেঞ্জ করতে পারবো, কিন্তু যখন আমরা ট্রান্সফরমেশন করব তখন আমরা মিনিং চেঞ্জ করতে পারবো না। আমরা যখন আমাদের ম্যাক্সিমাম সময়তে বা আমার সবসময় কিন্তু আমাদেরকে ট্রান্সফরমেশন করতে বলা হয়ে থাকে, কনভার্সন করতে বলা হয় না। সো আজকে আমার টপিকটা হবে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন নিয়ে। এখন ট্রান্সফরমেশনের ধরো আমাকে একটা বাক্য বলা আছে যে ম্যান ইজ মর্টাল। সো আমাকে যদি এখানে বলা থাকে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল যখন আমাকে বলা থাকবে, দ্যাট মিনস ম্যান ইজ মর্টাল বলা থাকা মানে আমাকে এটাকে ট্রান্সফরমেশন করতে হবে। সো এইটাকে যদি ট্রান্সফরমেশন করি মিনিং আমার চেঞ্জ রাখা যাবে না। যদি আমাকে নেগেটিভ করতে হয় তখন আমাকে করতে হবে যে ম্যান ইজ নট ইমমর্টাল। এইটা হলো আমার ট্রান্সফরমেশন। আর যখন আমাকে কনভার্সনের ক্ষেত্রে আসা হবে, কনভার্সনে যদি আমাকে বলা থাকে ম্যান ইজ মর্টাল, তখন যদি আমি এটাকে নেগেটিভ করি তখন আমার হবে হলো ম্যান ইজ নট মর্টাল বা ম্যান ইজ ইমমর্টাল। এটা হলো আমার ট্রান্সফরমেশন আর কনভার্সনের মধ্যে পার্থক্য, যে কখন আমার কি হবে। যখন আমার কনভার্সন হবে তখন আমার সম্পূর্ণ নেগেটিভ করে দিলে আমার কিছু হবে না, মানে মিনিং আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আবার যখন আমি ট্রান্সফরমেশন করব তখন আমার মিনিংটা চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। সো এখন দেখাবো ট্রান্সফরমেশনে যে ডিস্ট্রিবিউশনটা আমার হয়, ডিস্ট্রিবিউশনটা আমার কিভাবে করে হয়। সো আমি এটা মুছে দিচ্ছি। ট্রান্সফরমার্সে আমার যে ডিস্ট্রিবিউশন হয় এর মধ্যে ডিস্ট্রিবিউশনগুলো আমি এখন কথা বলবো। সো যদি আমি আসি এখন ট্রান্সফরমার্সের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার্সের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তখন আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার। আমরা জানি যে একটা জিনিসকে একটা বাক্যকে বা বাক্য পরিবর্তনকে ভাগ করতে হলে তিনটা ভাগেই মূলত ভাগ করা যায়। কি কি? একটা আমার আসে স্টাইল, একটা আমার আসে মিনিং, আরেকটা আমার আসে হলো ডিগ্রি। সো এই তিন ভাবে মূলত আমরা একটা বাক্যকে চাইলে চেঞ্জ করতে পারি। সো স্টাইলে যদি চেঞ্জ করতে যাই, স্টাইলটা আমার তিন ধরনের: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড ফার্দার কম্পাউন্ড। সো এইটা হলো আমার স্টাইলেবল চেঞ্জ, মানে স্টাইলের মাধ্যমে মানে স্টাইল, একটা বাক্যের স্টাইল বা ধরনটাকে আমি চেঞ্জ করছি, তখন আমি এই তিনটা আসতে পারি। যদি কোনো বাক্যে মিনিং দিয়ে চেঞ্জ করতে হয় সেটা আমার কি হবে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, আমি শর্ট ফর্মে লিখলাম। আর ডিগ্রি আমরা সবাই জানি কি কি: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সো এইটা হলো আমার তিনটা ডিস্ট্রিবিউশন। আমি চাইবো যে এই চার্টটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ এই চার্টটা আসলে এইভাবে কোথাও চার্ট করে দেওয়া নাই, আমি চার্ট করে দেখালাম। সো এখন এই যে ট্রান্সফরমেশন অর্থাৎ একটা বাক্যকে যখন আমরা চেঞ্জ করতে যাব তখন আমাদের অবশ্যই কিছু রুলস মেনটেন করতে হবে। যদি আমরা সেই রুলসের দিকে আসি যে কিভাবে করে আমার একটা বাক্যকে চেঞ্জ করতে হয়, অর্থাৎ রুলস টু বি ইউজড। রুলস টু বি ইউজড এর মধ্যে প্রথম রুলসটা কি, আমাদেরকে অবশ্যই ডিটারমাইনার ইউজ করতে হবে। হ্যাভ টু ইউজ ডিটারমাইনার।
ডিটারমাইনার ছাড়া আমরা বাক্যটাকে চেঞ্জ করতে পারবো না, এটা একটা। এবং আমাদের খেয়াল রাখতে হবে স্টেট, একটা বাক্যের স্টেট এবং ইভেন্ট, মানে একটা বাক্যতে আমার যে প্রথমে থাকবে তাকে প্রথমেই রাখতে হবে এবং যে পরে থাকবে তাকে পরেই রাখতে হবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে ফার্স্ট ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ইজ লাস্ট। মানে একটা বাক্যের মধ্যে ধরেন আমি বললাম আই এম এ গুড বয়, এটাকে নেগেটিভ করতে হলে আমরা করি আই এম নট এ ব্যাড বয়। সো আই এম এ গুড বয়, আই এম নট এ ব্যাড বয়, তার মানে আইটা কিন্তু আমার প্রথমেই আছে, তাই না? এবং গুড বয় এটা আমার পরেই আছে। সুতরাং আমাদের যখন বাক্য যখন চেঞ্জ করবো তখন আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমাদের যেখানে যেই জিনিসটা থাকবে আমি সেটাকে সেখানে যেন রাখি। সো এটা হলো এটা। এখন আসি আমরা প্রতিটা বাক্য ভেদে স্টাইলের দিকে প্রথমে যাই, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের দিকে প্রথমে যাই। সো এখন যদি আমি সিম্পল নিয়ে কথা বলি, আমরা সবাই জানি যে সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। সিম্পল সেন্টেন্স বলতে আমরা বুঝি আমার যেই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং আমার একটা ফাইনিট ভার্ব থাকবে, এইটা হলো আমার একটা সাধারণ বাক্যের ক্ষেত্রে আসবে। যে আমার সিম্পল থাকবে, সিম্পলের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, মানে সেখানে অন্য কিছু থাকবে না। এবং এই যে জিনিসটা, এটাকে আমাদের বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তার মানে সিম্পল সেন্টেন্সে আমার একটা ক্লজই বাক্যে থাকবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং সাবজেক্ট যখন আমার সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন আমি ইউজ করবো, সেই সাবজেক্টটাকে আমার অবশ্যই সাবজেক্টিভ ফর্মে থাকতে হবে। তাইলে আমি বলতে পারি যে আমার যে সাবজেক্ট থাকবে তাকে মাস্ট বি সাবজেক্টিভ ফর্মে থাকতে হবে এবং সাবজেক্টকে অবশ্যই ডুয়ার হতে হবে। ডুয়ার জিনিসটা কি? ডুয়ার মানে হলো যেই সাবজেক্ট নিজেই নিজের কাজ করে তাকে বলা হয় ডুয়ার, অর্থাৎ সাবজেক্টকে অবশ্যই নিজের কাজটা নিজেই করতে হবে। এটা হচ্ছে আমার ডুয়ারটা মিন করে। সো সিম্পল সেন্টেন্সটা শেষ, এবার আসি কম্পাউন্ডের ক্ষেত্রে। কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স বলতেই প্রথমেই মাথায় আসে যে অ্যান্ড অর বাট। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে আমার দুইটা ক্লজ থাকবে, তাই না? এখন আমরা স্টুডেন্টরা একটা জিনিস সবাই প্রায় ভুল করে থাকি যে কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা সবাই মনে করে থাকি যে এখানে মনে হয় আমার একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা আমার সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কিন্তু এই ধ্যান ধারণাটা আজ থেকে আর যেন আমরা কেউ না করি, কারণ এটা আমার ভুল। কেন? যখনই আমার অ্যান্ড অর বাট জিনিসটা চলে আসে, মানে যখনই আমার কোঅর্ডিনেটিং কনজাংশন চলে আসে মাঝখানে, তখনই আমাদের যেহেতু এই অ্যান্ড এর জায়গাটাতে আমার আসে, এই প্লাসের জায়গাটাতে আসে অ্যান্ড অর আর বাট, এই কনজাংশন যখন চলে আসবে আমার কোনো সেন্টেন্সে, তখন আমার এটা আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। অর্থাৎ এইটা আমার হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং কোঅর্ডিনেটিং কনজাংশন আমার যখনই কোনো বাক্যে যুক্ত হবে তখনই আমরা সেটাকে চোখ বন্ধ করে করব কোঅর্ডিনেটিং ক্লজ। মানে আমার কম্পাউন্ড সেন্টেন্সটা তৈরি হবে হলো এখানে একটা কোঅর্ডিনেটিং ক্লজ, মাঝখানে আমার কোঅর্ডিনেটিং কনজাংশনটা বসবে, এখানে আমার থাকবে আরেকটা কোঅর্ডিনেটিং ক্লজ। সো এইটা যেন আমরা সবাই একটু মাথায় রাখি যে আমার কম্পাউন্ড সেন্টেন্সটা কখনোই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের সমন্বয়ে গঠিত হবে না। আমার কম্পাউন্ড সেন্টেন্সটা সবসময় দুইটা কোঅর্ডিনেটিং ক্লজের মাধ্যমে যুক্ত হবে। কারণ কেন? মাঝখানে যখন আমার অ্যান্ড অর বাট, যেটা আমার কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে, এইটা আমার যখনই কোনো বাক্যে থাকবে তখনই আমার দুইটা পার্ট কোঅর্ডিনেটিং ক্লজ হয়ে যাবে। আই হোপ এই পার্টটা সবাই একটু মনে রাখা দরকার। এখন কোঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজের মধ্যে আমার কিছু জিনিস ব্যবহৃত হবে সব সময়। এটাকে যদি আমি একটু শর্টকাটে দেখাই, এটা অ্যাকচুয়ালি আমি যেখানে শিখেছিলাম আমার স্যার আমাকে দেখিয়েছিল যে এই শর্টকাটটা কিভাবে মনে রাখতে হয়। কোঅর্ডিনেটিং ক্লজ, ক্লজের মধ্যে কোঅর্ডিনেটিং আমার লিঙ্কার আছে, কিছু কোঅর্ডিনেটিং লিঙ্কার আমার কাজ করবে। সো যদি আমি দেখাই
আমার এই লিঙ্কারটাকে সহজে মনে রাখার জন্য আমি বলি কি ফ্যান বয়েজ। এইটা হলো আমার একটা শর্টকাট কোঅর্ডিনেটিং লিঙ্কার্স গুলো মনে রাখার জন্য, আমার স্যার আমাকে এভাবে শিখিয়েছিলেন। সো ফ্যান বয়েজ, এখন কোশ্চেন আসতে পারে ভাই ফ্যান বয়েজটা কি? ফ্যান বয়েজটা যদি আমি একটু দেখাতে চাই, ফ্যান বয়েজে আমার প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডই আমার কিছু না কিছু মিন করে। এফ এ এন বি ও ওয়াই এস। সো এই যে আমার জিনিসটা, এফ দিয়ে আমরা মিন করি হলো ফর, এ দিয়ে মিন করি অ্যান্ড, এন দিয়ে মিন করি হলো আমরা নট অনলি বাট অলসো, বা নান বাট নাথিং বাট। বিতে আমার আসে বাট, ওতে আমরা জানি অর বা আদারওয়াইজ, ওয়াইতে আমার আসে ইয়েট, এসতে আমার আসে সো। সো এই প্রত্যেকটা আমার কাজ করে হলো ফ্যান বয়েজের ক্ষেত্রে। এবং এই যে ফ্যান বয়েজ, এইটা শুধুমাত্র অনলি অ্যাপ্লিকেবল ফর কম্পাউন্ড সেন্টেন্স। এই জিনিসটা আমার মাথায় রাখা দরকার যে কোঅর্ডিনেটিং লিঙ্কার্সের মধ্যে ফ্যান বয়েজ, এইটা আমার শুধুমাত্র যে কম্পাউন্ড সেন্টেন্স আমার থাকবে, শুধুমাত্র সেই কম্পাউন্ড সেন্টেন্সে আমার এটা কাজ করবে। সো কম্পাউন্ড সেন্টেন্সটা ক্লিয়ার? আমি চাইবো যে এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ এটা এইভাবে চার্ট করে কোথাও থাকবে না। সো এখন আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সের দিকে। কমপ্লেক্স সেন্টেন্সটাই মানে শুনেই মনে হচ্ছে কত কমপ্লেক্স, বাস্তবিক অর্থে কমপ্লেক্স সেন্টেন্সটাই সবচেয়ে সহজ লাগে আমার কাছে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমার সব সময় যে দুইটা আমার থাকে তারা পরস্পরকে ডোমিনেট করে, দ্যাট মিন্স ডোমিনেটস ইচ আদার। আর কম্পাউন্ডের মধ্যে হেল্পস ইচ আদার, মানে কম্পাউন্ডে আমার দুইটা বাক্য বা দুইটা ক্লজ পরস্পরকে সাহায্য করে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমার দুইটা ক্লজ পরস্পরকে ডোমিনেট করে। সো কমপ্লেক্স সেন্টেন্স এটা কিভাবে গঠিত হয়? এইটা আবার আমাদের চিরাচরিত ধারণা দিয়ে গঠিত হয়, প্রিন্সিপাল ক্লজ যোগ সাবঅর্ডিনেট ক্লজ। এইটা আবার আমরা যে ধারণা করি সেটা দিয়ে আমার গঠিত হয়। সো এবং এই যে মাঝখানে যে আমার একটা প্লাস, এখানে আমার যেসব লিঙ্কার্স বসে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট লিঙ্কার্স। কম্পাউন্ডে কি ছিল আমাদের? কম্পাউন্ডে আমাদের ছিল হলো কোঅর্ডিনেটিভ লিঙ্কার্স, আর এখানে আমাদের হবে হলো সাবঅর্ডিনেট লিঙ্কার্স। এখন কোশ্চেন আসতে পারে ভাই সাবঅর্ডিনেট লিঙ্কার্স হলো কোনগুলো? আমি সহজে মনে রাখার জন্য বলবো যে সাবঅর্ডিনেট লিঙ্কার্স হলো আমার যে ফ্যান বয়েজ, যে আমি লিখি ফ্যান বয়েজ, এগুলা বাদে বাকি সব। ফ্যান বয়েজ বাদে দুনিয়াতে যতগুলো আমার কনজাংশন বা লিঙ্কার্স আছে সব কয়টা আমি এখানে ইউজ করতে পারবো, শুধুমাত্র ফ্যান বয়েজগুলো আমি ইউজ করতে পারবো না। সো কমপ্লেক্সটা এইভাবে গঠিত হয়। এখন আমি কিছু ক্যারেক্টার দেখাবো। ক্যারেক্টার বলতে দেখাও লাগবে না, অ্যাকচুয়ালি মাত্র আমি পড়ানোর সময় বলে দিয়েছি যে কম্পাউন্ড সেন্টেন্সটা আমার দুইটা ক্লজ পরস্পরকে হেল্প করে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে আমার পরস্পরকে ডমিনেট করে থাকে, এবং সিম্পল সেন্টেন্সে আমার শুধুমাত্র একটা যেহেতু বাক্য থাকে তাই আমার এখানে ডমিনেট বা হেল্প করার কোনো অপশন নেই। সো এখন আসি আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন আমার ট্রান্সফরমেশনে থাকলে সেগুলো কিভাবে করে নিজেদের মধ্যে চেঞ্জ হয়। প্রিপোজিশন যদি প্রথমে আসি আমি, যদি বি থাকে, বি মানে কি জানি? বি মানে জানি এম, ইজ এবং আর। এইটা থাকলে আমার কি হবে? এইটা থাকলে আমার বি প্লাস আইএনজি হবে, দ্যাট মিন্স আমার বিং হবে যদি আমার বি ভার্ব থাকে। এখন যদি 2 নম্বরে আসি, 2 নম্বর যদি আমার হ্যাভ থাকে, হ্যাভ ভার্ব যদি আমার বাক্যে থাকে, ট্রান্সফরমেশন যে বাক্যটা করতে বলবে যদি আমার সেই বাক্যে থাকে, তখন আমি কিভাবে করব? সো এখন এই হ্যাভ ভার্বের মধ্যে আমার কি আসে? হ্যাভ ভার্বের মধ্যে আমার আসে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। সো এই তিনটা আমার আসে হলো হ্যাভ ভার্বের মধ্যে। যদি আমার এইটা যদি আমার বাক্যে থাকে, তখন আমার বাক্যটা
হ্যাভ ভার্ব যোগ আইএনজি, মানে এটা আমার হ্যাভিং ভার্ব হয়ে যায়। এটা গেল আমার হ্যাভ ভার্বের ক্ষেত্রে। এখন যদি আসি যে আমার প্রিন্সিপাল ভার্ব থাকলে, প্রিন্সিপাল ভার্বটা আমার কিভাবে চেঞ্জ হবে? প্রিন্সিপাল ভার্ব এটা মানে কি, আমরা যদি ডু, গো বা এক্সেট্রা এক্সেট্রা, এইটা যখন আমার বাক্যে থাকবে তখন আমার বাক্যটা যেটা আমার থাকবে, ধরেন যদি ডু থাকে তাহলে আমার হবে ডু প্লাস আইএনজি, যদি গো থাকে তাহলে গো প্লাস আইএনজি, মানে আমি এটাকে লিখতে পারি এটা আমার হবে হলো ভি প্লাস আইএনজি। যেই ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আমি আইএনজি যোগ করে দিলে আমার চেঞ্জ হয়ে যাবে। এখন আসি আমি 4 নম্বরে। 4 নম্বরে আমার আসবে যদি আমার নাউন থাকে, আমি বাক্যে যদি নাউন থাকে, আমি ধরলাম আমি যদি আমার নাম দিয়ে করি, আমার নাম আছে অলিন্দ, যদি আমার এইভাবে থাকে তখন আমার এটা সব সময় পজেসিভ আকারে ব্যবহৃত হবে। পজেসিভটা আমরা সবাই জানি যে লাস্টে একটা অ্যাপোস্ট্রফি এস আমার যোগ হবে। যেরকম যদি আমার নাম থাকে অলিন্দ তাহলে এখানে হবে অলিন্দোস, মানে অলিন্দোর জিনিস। এইভাবে করে আমার এই বাক্যটা কাজ করবে। তার মানে এটা আমার কি হবে, হিজ অর হার, এভাবে করে আমার কাজ হবে। সো এখন তাহলে এবং এইটা যখন হবে আমার, এইটার শেষে ভি প্লাস আইএনজি আমার হবে ভার্বটার ক্ষেত্রে। ইজ ইট ক্লিয়ার? ফাইন। তারপর আসি প্রোনাউন। যদি আমার বাক্যে প্রোনাউন থাকে তখন আমি সেটা কিভাবে কনভার্ট করব। প্রোনাউনটা আমার ধরো অলিন্দর বদলে আমার হি দেওয়া আছে, যদি এভাবে দেওয়া থাকে তখনও আমি পজেসিভই করব। এবং কেন করব বলছি। এবং প্রোনাউন কিন্তু অ্যাকচুয়ালি আমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাই না? প্রথমে সাবজেক্ট থাকে, তারপর বাক্যের শেষে অবজেক্ট থাকে। এরকম যখন হবে তখন আমি এটা হবে আমার হিজ অর হার, কিছু একটা আমার থাকবে। এবং এই যে দুইটা আমি করলাম, এই দুইটার সাথেই আমার ভি প্লাস আইএনজি অ্যাড হবে। এবং এখানে আমার একটা জিনিস শুধুমাত্র বাদ যাবে, সেটা কি? সেটা আমার টু, মানে এক্সেপ্ট টু বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে আমার পজেসিভ হিসেবে ব্যবহৃত হবে। আমি চাইবো এটা স্ক্রিনশট নিয়ে রাখুক সবাই, এটা কাজে দিবে। সো এখন আমরা সিম্পল সেন্টেন্স করার সময় ইনস্পাইট অফ আর ডেসপাইট ব্যবহার করে থাকি না? ইনস্পাইট অফ ব্যবহার করি, কিন্তু ডেসপাইট অফ কেন ব্যবহার করি না? ইনস্পাইট অফ যখন আমরা ব্যবহার করে থাকি আর ডেসপাইট, ইনস্পাইট অফ আর ডেসপাইট। ইনস্পাইট অফ এর ক্ষেত্রে আমার এই যে অফ, দিস অফ ইজ মাই প্রিপোজিশন, বাট in this case of despite, the despite is full is preposition. ওইটার ক্ষেত্রে আমার ইনস্পাইটটা প্রিপোজিশন না দেখে আমরা শেষে অফ ব্যবহার করি, কিন্তু ডেসপাইটটা আমার নিজেই সম্পূর্ণ একটা প্রিপোজিশন, এই জন্য আমরা ডেসপাইটের পরে অফ ব্যবহার করি না। সো এটা গেল আমার স্টাইলের ভিত্তিতে যখন আমি চাবো সাবজেক্ট আমার বাক্য চেঞ্জ করব তখন আমি কিভাবে করব। এখন দেখাই তবে আমি যে মিনিং এর ভিত্তিতে আমরা কিভাবে করে বাক্য চেঞ্জ করি। সো মিনিং এর ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি একটা বাক্যকে যদি মিনিং এর ক্ষেত্রে চেঞ্জ করতে যাওয়া হয়, মিনিং আমার অবশ্যই দুইটা ধরনেরই হবে, একটা আমার অ্যাফার্মেটিভ আর একটা আমার নেগেটিভ। তো এই দুইটা ভাবেই আমার একমাত্র বাক্য আমার চাইলে আমরা চেঞ্জ করতে পারি। সো এখানে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখনোই আমাদের মিনিং চেঞ্জ করা যাবে না। আমি এটা বারবার বলছি কারণ আমরা প্রায় সময় ভুল করে ফেলি যে বাক্যের মধ্যে আমরা মিনিংটা চেঞ্জ করে ফেলি। কোনো বাক্যের মধ্যেই মিনিং পাল্টিয়ে ফেলা যাবে না। এটা ক্লিয়ার সবাই? সো এখন যদি আমি রুলের ক্ষেত্রে একটু আসি, যদি রুল দেখতে যাই আমি যদি প্রথম 1 নাম্বার রুলে যাই, রুল 1 যদি প্রথম এটা দেখি, আমার প্রথমে যেটা মাথায় আসে সবার আগে নেগেটিভ করতে গেলে অ্যান্টোনিম আমরা ইউজ করতে পারি।
অ্যান্টোনিম ইউজ করা। অর্থাৎ যদি কোনো একটা বাক্যকে আমি কনভার্ট করতে যাই, যেরকম ম্যান ইজ মর্টাল, এটাকে আমি নেগেটিভ করলে অ্যান্টোনিম ইউজ করছি মর্টালটার, ম্যান ইজ ইমমর্টাল। সো অ্যান্টোনিম এটা আমার একটা ইম্পর্টেন্ট রুল। এখন যদি আসি আমি রুল 2-তে, রুল 2টা আমার কি, যদি আমার সাবজেক্টটা যদি আমার চেঞ্জ করতে হয়ে থাকে, সাবজেক্ট যখন আমার আসবে, সাবজেক্টটা আমার হবে হলো এই যে সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট যদি আমার কখনো মানুষ হয়ে থাকে বা ব্যক্তি হয়ে থাকে, এবং সাবজেক্ট যদি কখনো আমার বস্তু হয়ে থাকে, তখন আমি কিভাবে করে এটা চেঞ্জ করতে পারি। যদি সাবজেক্ট আমার মানুষ হয়ে থাকে, তখন আমার বাক্যে যদি অনলি থাকে সেটা হবে আমার নান বাট, এবং যদি আমার বস্তু হয়ে থাকে সেই সময় যদি অনলি থাকে সেটা হবে আমার নাথিং বাট। সো কোনো যেরকম যদি বলা থাকে অনলি গড ক্যান হেল্প আস, যদি বলে অনলি গড ক্যান হেল্প আস, তখন হবে কি নান বাট গড ক্যান হেল্প আস, তখন কিন্তু ভুলেও আমার নাথিং বাট গড ক্যান হেল্প আস হবে না। আবার যদি বলে যে অনলি মানি ক্যান সেভ হিম, তখন আমার হবে যে নাথিং বাট মানি ক্যান সেভ হিম। অর্থাৎ আমার সাবজেক্ট এইভাবে অনুযায়ী আমরা এটাকে বের করতে পারি যে আমার সাবজেক্টটা কি ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে, নাকি আমার এটা কোনো একটা বস্তু বুঝায়। সরি, প্রথমটা ব্যক্তি তারপর একটা বস্তু। সো ব্যক্তি হলে আমার হবে নান বাট, বস্তু হলে আমার হবে নাথিং বাট। আই হোপ এটা সবাই ক্লিয়ার। ওকে, সো আমি এখন যাই আমার পরেরটাতে। যদি পরেরটায় আমি যাই, আমার রুল 3, আমাকে এটা মুছতে হবে, চাইলে স্ক্রিনশট নিতে পারে। হবে রুল 3 হলো আমার, যদি আমার বাক্যে মাস্ট থাকে, ধরেন আমার কোনো বাক্যে যদি মাস্ট থাকে অ্যাফার্মেটিভে, তখন সেটাকে আমি কিভাবে নেগেটিভ করতে পারি। সো আমার রুল 3 বিলংস টু মাস্ট। যদি আমার বাক্যে মাস্ট থাকে, তখন আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় আমরা করতে পারি ক্যান্ট বাট, ক্যান্ট বাট, বা ইউজ করতে পারি আমরা ক্যান্ট হেল্প। এই দুটো আমি ইউজ করতে পারি যখন আমার কোনো বাক্যে মাস্ট থাকবে। যেরকম যদি বলে উই মাস্ট ওবে টু আওয়ার প্যারেন্টস, তখন এটাকে নেগেটিভ করতে আমরা কি করি, উই ক্যান নট বাট obey to our parents, but we can't help but obey to our parents. That's the difference between must and can't help and can't but. So যখন আমরা must থাকবে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অবশ্যই তখন can't help বা can't but বা can't help ব্যবহার করতে হবে। সো এটা গেল আমার must। এখন আমি আসি আমার রুল 4-এ। রুল 4টা আমার বিলং করে যে যদি কোনো বাক্য আমার এভরি দিয়ে শুরু হয়, তখন আমি কিভাবে করতে পারি। সো এখন দেখাবো কি এভরি, আমার বাক্যে এভরি থাকলে তখন কি হবে। সো এভরি এইটা যখন আমার থাকবে, কোনো অ্যাফার্মেটিভ যখন আমার এভরি থাকবে, তখন আমার এটাকে নেগেটিভ করতে হবে যে উপায়ে, সেটা হলো আমার ধরো আমার কোনো বাক্যে দেওয়া আছে যে এভরি। সো এভরি থাকলে আমরা লিখবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস আমার হবে বাট প্লাস আমার অবজেক্ট। দ্যাটস দ্য পয়েন্ট, যে যদি কোনো বাক্যে এভরি থাকে, আমি ধরুন বললাম একটা বাক্য যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তখন যদি নেগেটিভ করি তখন হবে এটাকে, তখন হবে আমার দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। সো যখন আমার বাক্যে হবে এভরি মাদার লাভস হার চাইল্ড, তখন দেয়ার ইজ নো মাদার, এভরি পরের শব্দ মানে দেয়ার ইজ নো, এভরি মাদার ছিল, মাদারটা আমি ইউজ করলাম এখানে, বাট চলে আসছে, বাট লাভস হার চাইল্ড। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো এখন এটা আমার এভরি গেল। এখন আমার রুল 5টা বিলং করে যদি আমার বাক্যে অলওয়েজ থাকে, তখন আমি এটা কি ব্যবহার করব। যদি বাক্যে আমার অলওয়েজ থাকে, তখন আমার নেগেটিভ করতে হলে আমাকে তখন এইটা সবসময় নেভার দিয়ে করতে হবে। যেরকম যদি আমরা বলি উই ক্যান নট
উই শুড রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটাকে নেগেটিভ, বা উই শুড অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটাকে নেগেটিভ করলে কী হবে? উই শুড নট নেভার ফরগেট আওয়ার ফ্রিডম ফাইটার্স। এই যে অলওয়েজের জায়গায় আমি নেভার নিয়ে আসছি, সেইটা হলো আমার, যদি আমার বাক্যে অলওয়েজ থাকে তখন আমি যেভাবে নেগেটিভ করি। এছাড়াও এই সম্পূর্ণ জিনিসটা একটা চার্ট আছে, চার্টটা যেহেতু আমার বোর্ডে বোঝানো সম্ভব না, সেটা আমি পেজে পোস্ট করে দিব এবং সেই পোস্টের লিঙ্কটা আমি আমার ভিডিওতে দিয়ে দিব। সো সেখান থেকে আপনারা প্লিজ দেখে নেবেন যে ট্রান্সফরমেশন যে চার্টটা আমি বানিয়েছিলাম, এই চার্টটা দেখলে আপনাদের সুবিধা হবে। সো সেটা দেখে নেবেন আমার পেজ থেকে। সো এইটা গেল আমার রুল 5। এখন যদি আসি আমি রুল 6 এর ক্ষেত্রে, রুল 6টা আমার বিলং করে হলো অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে। আজকে আমি দেখিয়েছি হলো স্টাইল এবং মিনিং, নেক্সট ক্লাসে দেখাবো ডিগ্রিজ। সো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ যখন আমার অ্যাফার্মেটিভে থাকবে সবাই জানি এটা হবে আমার নো সুনার হ্যাড। সো অ্যাজ সুন অ্যাজ যখন আমার বাক্যে থাকবে এটা হবে আমার নো সুনার হ্যাড। এটা সবাই জানি যে as soon as I went to the place the train left, মানে কি no sooner had we reached at the station the train had left. So as soon as থাকলে আমাদের হবে no sooner had. সো এইটা ছিল আমার আজকের ক্লাসের টপিক, যে ট্রান্সফরমেশন কিভাবে করতে হয় ইন কেস অফ মিনিংস অ্যান্ড আমার নর্মাল যেটা স্টাইল সেটার উপরে আমার কীভাবে করতে হয়। এখন আমি আমার নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে ডিগ্রিজ, মানে ট্রান্সফরমেশন যখন আমি চেঞ্জ করতে যাব তখন আমার ডিগ্রিজের উপর আমি কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখাবো পরের ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।